আকাশে শাওয়াল মাসের চাঁদ, রাত পোহালে ঈদ উল ফিতর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান, দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হবে শোলাকিয়ায়, তৎপর প্রশাসন। রাতেও ঘরে ফেরা তারা, বাস ট্রেন লঞ্চে ভিড়। ঈদ আনন্দের কাছে তুচ্ছ পথের দুর্ভোগ। গুলশানের সেই বাড়িটি ভাঙছে রাজুক, সরকারের নিজস্ব সম্পদ, জানালেন অ্যাটর্নি জেনারেল। বেআইনি বললেন মদুদ। ঈদ মোবারক। স্বাগত নিউজ 24 সংবাদে। সাথে আছি মামুন উর রশিদ। দেখছিলেন সংবাদ শিরোনাম। আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। রাত পোহালেই সারা দেশে উদযাপন করা হবে পবিত্র ঈদ উল ফিতর। রবিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এই সময় তিনি চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এদিকে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ দেশবাসীকে আলাদা আলাদাভাবে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। এমত অবস্থায় সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাল্লাহ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। নানা বয়সী মানুষের কাছে ঈদ কেমন? বয়স বাড়ার সাথে সাথে কি আর ঈদ তার যৌবন হারায়, আনন্দ ফুরায়, নাকি ঈদ শুধু শিশুদেরই, বড়রা শুধু দর্শক? শেখ জালালের ক্যামেরায় উত্তর জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। ঈদ উল ফিতরের দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সহ দেশের গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেবেন এই জামাতে। তবে সকাল 9:30 নতুন মাসের ঘোষণা দেয়। 12 মাসে কত চাঁদ ওঠে, কত চাঁদ ডোবে, আমরা কি কোনো চাঁদের দিকে এতখানি প্রতীক্ষা নিয়ে তাকিয়ে থাকি? কিন্তু এই চাঁদটি আমাদেরকে অপেক্ষা করায়, প্রতীক্ষা করায়, সংযম করায়। রক্তরাঙা আকাশ উৎসবের ঘোষণা দেয়, যে উৎসব শিশুদের কচি কণ্ঠের কোলাহল বাড়ায়। শুভ্র হাত মেহেদি রঙে সাজে, নদী কিংবা ঝিলের ধারে শৈশব হাসে। অনেকের শৈশব আবার দুষ্টমিতে ভরা। ঈদ তাতে যোগ করে বাড়তি উন্মাদনা। ঈদের চাঁদ যখন আসে তখন আমাদের খুব ভালোই লাগে। কি করো তোমরা তখন? আমরা তখন বম ফুটে আর অনেক কিছু আনন্দ করি। অন্য চাঁদের সাথে এই চাঁদের পার্থক্য হলো, অন্য চাঁদ উঠলে আমরা নতুন কিছু পড়ি না, কিছু করি না, আর এই চাঁদ উঠলে আমরা অনেকেই আনন্দ করি। যারা শৈশবের দুর্দান্ত দিনগুলোকে পেছনে ফেলে সদ্য গোফ ওঠা কৈশোরে পা রেখেছে, তাদের কাছে ঈদের রং একটু ফিকে হতে শুরু করেছে। আগে যখন ছোট ছিলাম তখন অনেক মজা করতাম, বাবা মা কিছু বলতে না। আর এখন আস্তে আস্তে বড় হচ্ছে আর জ্ঞান বুদ্ধি বাড়ছে, আনন্দটা কমে যাচ্ছে। আর যখন ছোট ছিলাম তখন যা খুশি তাই করতে পারতাম। আর যাদের মেঘে মেঘে অনেক বেলা হয়েছে, পেঁজা তুলোর মতো শৈশব কৈশোর যৌবন ভেসে গেছে অন্য কোনো দূরের আকাশে, তাদের ঈদ কেমন? ঈদের আগের দিন রাত্রেবেলা আমাদের ঘুমই হতো না, সারা রাত জেগে থাকতাম। কখন সকাল হবে, কখন নতুন জামাটা পরবো, কখন ঈদগাহে যাব। ওখানে ঈদের আনন্দ তো ওখানে যে এইতে আব্বু ওগো আনন্দ, আমাকে আনন্দ হয়। ঈদ যার কাছে যেভাবেই ধরা দিক না কেন, ঈদ কিন্তু চিরতরুণ, চির শিশু, চির সুন্দর, ঠিক এই হাসি মাখা মুখগুলোর মতো। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, আশুলিয়া, সাভার। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায়। এছাড়া সকাল 7:30 থেকে সকাল 10:30 পর্যন্ত বিভিন্ন ঈদগাহ এবং মসজিদে ঈদের নামাজের এক বা একাধিক জামাতের আয়োজন করা হয়েছে। শাহ আলী জয়ের প্রতিবেদনে বিস্তারিত। ঈদ উল ফিতরের দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে।
রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সহ দেশের গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেবেন এই জামাতে। তবে বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হলে জামাত হবে সকাল 9:30টায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। এছাড়া বাইতুল মুকাররমে হবে মোট 5টি জামাত। প্রথম জামাত সকাল 7টায়, দ্বিতীয় জামাত সকাল 8টায়, তৃতীয় জামাত সকাল 9টায়, চতুর্থ জামাত সকাল 10টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা 11:45টায়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রতিবারের মতো সকাল 8টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। বনানী কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ হবে সকাল 8:30টায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে দুটি ঈদের জামাত হবে সকাল 8টা ও 9টায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে জামাতের সময়ে সকাল 8টা। নীলক্ষেত মরিয়ম বিবি শাহী মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টা ও 10:30টায়। নয়াপল্টন জামে মসজিদে জামাতের নির্ধারিত সময়ে সকাল 8টা। দেওয়ানবাগ শরীফের বাবে রহমতে 3টি ঈদের জামাত হবে সকাল 8টা, 9:30টা এবং 10টায়। কাওরানবাজার আম্বর শাহ শাহী জামে মসজিদে জামাত হবে সকাল 8টায়। পুরান ঢাকার ঐতিহ্যবাহী তারা মসজিদে দুটি ঈদের জামাত হবে সকাল 8টা ও সকাল 9টায়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে। এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। তবে গেল বছর ঈদের দিনে মাঠের কাছে জঙ্গি হামলার ঘটনায় এখনও শেষ হয়নি তদন্ত কাজ। কিশোরগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান প্রায় 250 বছরের পুরনো এই মাঠেই যুগ যুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসছে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত। এবার অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতরের 190তম জামাত। গেল বছরের ঈদ উল ফিতরে শোলাকিয়া মাঠের কাছে পুলিশ চেকপোস্টে ঘটে ভয়াবহ সশস্ত্র জঙ্গি হামলা। তবে এসব নিয়ে খুব একটা ভীতি নেই স্থানীয় মুসল্লিদের মাঝে। মনে একটা শান্তি পায়, আনন্দ পায়, একসাথে মানুষ নামাজ পড়ে। নামাজ আল্লাহর সিয়াম পালন করতে গিয়ে মুসলমান কোনো দিনই এই সিয়াম পালন করতে গিয়ে কোনো ভয় করবে না। পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার যে আস্থা প্রদান করছে, আমি মনে করি যে সারা দেশের মানুষ প্রতি বছরের ন্যায় এইবারও এই মাঠে নামাজ পড়তে আসবে। বছর ঘুরতে চললেও শেষ হয়নি এখনো জঙ্গি হামলার মামলার তদন্ত কাজ। যদিও পুলিশ সুপারের দাবি অগ্রগতি হয়েছে মামলার তদন্তে। নিশ্চিত হন যে মামলার তদন্ত সঠিকভাবে হচ্ছে, মামলার মূল রহস্য উদ্ঘাটিত হবে এবং যারা দোষী তাদেরকে চিহ্নিত করা হয়েছে। তবে এবারের জামাতে জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখেই মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন পুলিশ সুপার। আমাদের পুলিশের সকল সদস্য মুসল্লিদের নিরাপত্তা রক্ষার জন্য বিভিন্ন স্থানে তল্লাশি করবে, চেকপোস্ট করবে। মাঠের মাঝে আপনাদের ওয়াচ টাওয়ার থাকবে, আমাদের লোকজন সাদা পোশাকে এবং পোশাকে। আর সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায়ের জন্য সকলের সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক। আমাদের এটি যেহেতু উপমহাদেশের বৃহত্তম ঈদের জামাত, ব্যাপক মুসল্লির সমাগম হবে। নিরাপত্তার দিকটিকে গুরুত্ব দিচ্ছি যেহেতু, সুতরাং কোনো বিষয়কে আমরা খাটো করে দেখছি না। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে মুসল্লিদের যাতায়াতের সুবিধা বিবেচনায় এবারও ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়া স্পেশাল নামে দুটি ট্রেন সার্ভিসের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঈদে কেমন থাকবে আবহাওয়া, বৃষ্টি হবে কিনা এমন প্রশ্ন এখনো অনেকের মনে। আবহাওয়া অধিদপ্তর কিন্তু জানিয়েছে ঈদের দিন আংশিক মেঘলা থাকলেও ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। সারা দেশে ঢাকায় ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই, তবে বিকেলের দিকে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। এবার জানাবো ঘরে ফেরার খবর। রাতেও স্বজনের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ। রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়, সবখানে এখন উৎসবের আমেজ। ঘরে ফেরা মানুষের খবর জানাতে বিমানবন্দর ও সদরঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তহিদ শান্ত এবং সাফিয়াজ রাসনা। চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই চলে যাচ্ছি আমি সদরঘাটে, সেখানে রয়েছেন সহকর্মী তহিদ শান্ত। শান্ত, কিছুক্ষণ আগে কিন্তু আমরা সন্ধ্যার পরপরই আকাশে চাঁদ দেখা গেছে। এখন মানুষের মাঝে একটা উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে আগামীকাল ঈদ। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এখনো ছুটছেন মানুষ। কেমন দেখছেন সদরঘাট লঞ্চঘাটের পরিস্থিতি?
মামুন, আমি যখন দুপুর থেকে এই সরাসরি সম্প্রচার করছিলাম সদরঘাটে, তখন কিন্তু বারবারই বলতে হয়েছে যে আসলে এবার ভিড়টা অনেক কম। ভিড় যেরকম ঈদে হয় অতটা ভিড় হয়নি, কিন্তু ঈদের চাঁদ যখন দেখা গেল আকাশে, ঈদের আনন্দ যখন একদম সরাসরি মানুষের উপর ভর করলো, এরপরে কিন্তু সদরঘাটের পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে। আপনি দেখেন যে আমি এর আগের বুলেটিনে যেভাবে দেখিয়েছি তার চেয়ে কিন্তু ভিড় বেড়েছে, এবং কিছুক্ষণ আগে এই ভিড়টা কিন্তু আরও বেশি বাড়ে। অর্থাৎ আমি যখন সরাসরি সম্প্রচার করছি এই 10টায়, এই 10টা থেকে আগামী 15 মিনিটের মধ্যে এই যে সারি ধরে যেই লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, এই লঞ্চগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যে। আমি কয়েকটি গন্তব্যের নাম যদি বলি, কোনোটি যাবে ভান্ডারিয়া, কোনোটি যাবে চাঁদপুর, কোনোটি যাবে আমতলী, কোনোটি যাবে মোহনপুর, এরকম শরীয়তপুর, এরকম বিভিন্ন এলাকার উদ্দেশ্যে তারা যাবে, এবং এটি আসলে মানুষের ঈদ যাত্রাই বলা যায়। এবং যেটি আমি এখানে উল্লেখ করতে পারি যে বড় যে নৌযানগুলো ছিল, বড় বড় যে লঞ্চগুলো ছিল, যেটি কমপক্ষে 1,500 থেকে 2,000 মানুষ বহন করে যায়, সেগুলো আসলে 7টার সময়ই ছেড়ে গিয়েছে। এখন যে জাহাজগুলো দেখছেন, নৌযানগুলো দেখছেন, এগুলো আসলে 600 থেকে 800 ধারণ ক্ষমতা, এবং এ ধরনের এই সংখ্যক মানুষদেরকে নিয়ে তারা বিভিন্ন অঞ্চলে যাবে, যেখানে অধিকাংশই হলো ঢাকার সন্নিকটে, অর্থাৎ চাঁদপুর, এবং সর্বোচ্চ হলো বরিশাল। আর আর এর 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 বাইরে আমি যেটি বলতে পারি যে ঠিক এই মুহূর্তে কিন্তু সদরঘাটের যে শেষ মুহূর্তটি, ঈদ যাত্রার শেষ মুহূর্ত, এখানে কিন্তু বিআইডব্লিউটি এর শুরু থেকে, বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের থেকে শুরু। এর মধ্যে আমাদের সঙ্গে বিমানবন্দর রেল স্টেশন থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাফিয়াজ রাসনা। রাসনা, আপনার কাছে জানতে চাই যে কি আসলে এখন কেমন দেখছেন সেখানে মানুষের উপস্থিতি? মামুন, রাত পেরুলেই ঈদ, তো আসলে এই মুহূর্তে কিন্তু বিমানবন্দর রেল স্টেশনে অন্যান্য যেই দিনগুলোতে ছিল গত 2-3 দিন ধরে, তেমন কিন্তু একটা চাপ নেই। এখন কিন্তু সবাই যারা যাত্রী রয়েছেন এখানে, তারা কিন্তু বলা যায় যে নির্বিঘ্নেই তারা ট্রেনে উঠতে পারছেন, কারণ ট্রেনেও কিন্তু তেমন একটা চাপ নেই। আমরা যদি একটু আপনাকে দেখাতে চাই যে এই মুহূর্তে ঈদ উপলক্ষে স্পেশাল একটি ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, রাজশাহীগামী একটি ট্রেন এসে দাঁড়িয়েছে। একটু দেখাতে চাইতে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে তেমন একটা ভিড় নেই, এবং যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু সুন্দরভাবে সিটে বসেই কিন্তু তারা আসলে বাড়ির পথে রওনা দিতে পারছেন। আর একটু পরে এই ট্রেনটি ছেড়ে যাবে এই প্ল্যাটফর্ম থেকে। তো এই মুহূর্তে কিন্তু তেমন একটা যানজট নেই বা তেমন একটা ভিড় নেই ট্রেনে, কারণ যারা বাড়ি ফেরার তারা কিন্তু ইতিমধ্যে যেভাবেই হোক না কেন বাড়িতে পৌঁছে গেছেন। এবং এখন যে সন্ধ্যা থেকে দেখেছি যে সন্ধ্যায় কিন্তু আরও একটি পার্বতীপুরগামী আরও একটি স্পেশাল ট্রেন, ঈদ উপলক্ষে যে স্পেশাল ট্রেনগুলো ছাড়া হয় সেই ট্রেনগুলো কিন্তু সন্ধ্যাবেলা ছেড়ে গিয়েছে একটি ট্রেন। এবং কিছুক্ষণ আগে যেটি দেখতে পাচ্ছেন এখন যে রাজশাহীগামী এই স্পেশাল ট্রেনটি, ঈদ সার্ভিস যেটি, সেই ট্রেনটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এই বিমানবন্দর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে। তবে এখানে যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে আসলে শেষ মুহূর্তে ঈদের আগের দিন যারা এখানে এসেই টিকিট কাটার সঙ্গে সঙ্গে ট্রেনে উঠতে চান, তারা অপেক্ষা করছিলেন যে আসলে চাঁদ দেখার উপরে নির্ভর করবে যে তারা আসলে কখন রওনা দিতে চান। চাঁদ দেখা যাওয়া মাত্রই তারা এসে টিকিট নিয়ে কিন্তু তারা শান্তিপূর্ণভাবে স্বস্তিতে তারা বাড়ি ফিরছেন। এটি কিন্তু অনেক বড় রকমের একটি আসলে স্বস্তির ব্যাপার। গত কয়েকদিন ধরে আমরা যেটা দেখছিলাম যে ঈদের ছাদে, এমন ট্রেনের ছাদে, এমনকি আজকে কিন্তু সকাল থেকে যে ট্রেনগুলি ছেড়ে গিয়েছে সেগুলিতে কিন্তু ট্রেনের ছাদে আমরা দেখেছি যে মানুষ ঝুঁকি নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছে, প্রিয়জন নিয়ে, পরিবার পরিজন নিয়ে ঈদ করতে, ঈদের আনন্দ ভাগাভাগি করতে। তো আমরা আরেকটু দেখাতে চাই যে এখানে দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ সিটেই কিন্তু যাত্রীরা বসতে পেরেছে, এবং এখানে তেমন কিন্তু কোনো একটা চাপ নেই। যাত্রীরা সবাই নির্বিঘ্নে নিরাপদে, আশা করছি যে আমরা তারা বাড়ি ফিরবে। তারা কিন্তু প্রত্যেকেই এখানে যারা রয়েছেন টিকিট কেটে নিয়ে কিন্তু ট্রেনে সিটে বসতে পারছেন। এটি সবচেয়ে স্বস্তিজনক একটি ব্যাপার তাদের জন্য, যে আসলে অন্যান্য গত 3-4 দিন ধরে আমরা যেটি দেখেছি যে ট্রেনের ছাদে করে ঝুঁকি নিয়ে ট্রেনের দরজায় ঝুলন্ত অবস্থায় দেখেছি যে এখানে যারা ঘরমুখো যাত্রী রয়েছেন তাদেরকে
বাড়ি ফিরতে তাদেরকে দেখেছি যে ঘর ঝুঁকি নিয়ে তারা যে কোনোভাবেই হোক না কেন বাড়ি ফিরতে হবে। সুতরাং এই ব্যাপারটি মাথায় রেখে কিন্তু তারা যত ঝুঁকি হোক না কেন, বৃষ্টির দিন, বৃষ্টি বাদলের দিন এবং সারা বাংলাদেশ জুড়ে বৈদ্যুতিক তার আরও বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। তবে এখন পর্যন্ত আমরা কিন্তু ট্রেনে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আমরা এখন পর্যন্ত পাইনি এবং আমরা আশা করি যে আর কোনো দুর্ঘটনার খবর আমরা পাবো না। এবং যারা ঘরমুখ যাত্রী রয়েছেন, ঈদে পরিবার পরিজন নিয়ে ঈদ করবেন, প্রিয়জন নিয়ে ঈদ করবেন, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন, আমরা আশা করব যে তারা নিরাপদে নির্বিঘ্নে বাড়ি পৌঁছাবেন এবং নিরাপদে নির্বিঘ্নে বাড়ি পৌঁছে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পারবেন। আমরা আরেকটু দেখা যায় যে এই ট্রেনটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই প্ল্যাটফর্ম ছেড়ে যাবে এবং আজকেও কিন্তু সারা দিনে 60 থেকে 70টির মতো কিন্তু ট্রেন আজকে সারা দিনে এই প্ল্যাটফর্ম ছেড়ে গিয়েছে এবং রাত 12:30 পর্যন্ত এখানকার স্টেশন ম্যানেজার যেটি আমাদেরকে জানিয়েছেন যে রাত 12:30 পর্যন্ত কিন্তু বিভিন্ন রুটে এই ঈদের স্পেশাল যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে যাবে। তো মামুন, আমরা আশা করব যে যারা ঘরমুখ ঈদের যাত্রী রয়েছেন তারা যেন নিরাপদে নির্বিঘ্নে বাড়ি পৌঁছে প্রিয়জনের সঙ্গে পরিবার পরিজন নিয়ে ঈদ করতে পারেন। সবার জন্য আমাদের সেই শুভ কামনা রইল। মামুন বিমানবন্দর রেল স্টেশন থেকে ঈদে ঘরমুখ যাত্রীদের আজকে শেষ দিনে বাড়ি ফেরার এই ছিল আমার কাছে খবর। রাশনা, আপনি থাকবেন আমাদের সঙ্গে। শান্ত, আবারও শান্তর কাছে জানতে চাই যে শান্ত, রাশনা যেমনটা জানাচ্ছিলেন যে ট্রেনে কিন্তু ঘরমুখ মানুষের সংখ্যাটা তুলনামূলক কমে গেছে এবং আপনিও বলছিলেন লঞ্চ ঘাটে যাত্রীদের ঘরমুখ যাত্রীর সংখ্যা তুলনামূলক কম। তো এখন পরিস্থিতিটা কেমন দেখছেন? কেউ কি কোনো বাড়তি ভাড়ার অভিযোগ করেছেন কিনা? মামুন, প্রথমে আমি একটি বিষয় যোগ করতে চাই। রাশনা যেমনটি বলছিল যে আসলে ঠিক তাই, মানুষের মধ্যে কিন্তু ঈদের যে আমেজ সেই আমেজটি রয়েছে। এখানে আপনার কতটা ভোগান্তি হচ্ছে, কতটা কষ্ট হচ্ছে, কতটা সমস্যা হচ্ছে এটি কিন্তু আর মানুষ দেখছেন না। তারা দেখছেন যে ঈদের চাঁদ উঠে গিয়েছে, আগামীকাল সকালে তাদেরকে ঈদের নামাজ পড়তে হবে নিজের বাড়িতে এবং এই চেতনাই কিন্তু তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনি ভাড়ার যে কথাটি বললেন যে বিভিন্ন ইয়েতে কোনো এ ধরনের কোনো অভিযোগ রয়েছে কিনা, আসলে ভাড়া কিন্তু এবার আমি যতটুকু দেখেছি, বিভিন্ন জনের কাছে কথা বলে দেখেছি, এটি একটি মিশ্র প্রতিক্রিয়া ছিল। কেউ বলছেন যে ক্যাবিনের ভাড়া বেশি চাচ্ছে, ক্যাবিন পাচ্ছি না। আবার কোনো যাত্রী বলছেন, প্রায় সমান সংখ্যক যাত্রী বলছেন যে আসলে ক্যাবিনের ভাড়া কিছুটা বেশি কিন্তু সেটি সহনীয় এবং ক্যাবিন অ্যাভেলেবেল ছিল। সব মিলিয়ে আসলে ভিড় কিছুটা বেড়েছে ঈদের চাঁদ ওঠার পরে এবং সে ভিড়টি আমি বলছিলাম যে রাশনা বিমানবন্দরের স্টেশনে রাশনার সাথে যুক্ত হওয়ার আগে কিন্তু আমি বলছিলাম যে আসলে এখন যেই লঞ্চগুলো ছাড়ছে, দুটি লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছাড়বে, এছাড়া কিন্তু আর অধিকাংশ লঞ্চই আসলে ঢাকা থেকে চাঁদপুর, শরীয়তপুর অর্থাৎ মুন্সিগঞ্জ এসব এলাকায় যাবে এবং এই লঞ্চগুলো কিন্তু অপেক্ষা করছে। আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে ঘরমুখ যে মানুষ তারা বসে আছেন, তারা আত্মীয় স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন এবং সেই আমেজ নিয়ে তারা যাচ্ছেন। মামুন, শান্ত এবং রাশনা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। শেষ মুহূর্তে গ্রামে ফিরছে মানুষ এবং যাত্রাপথের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের দুই সহকর্মী। বিমানবন্দর রেল স্টেশন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাফিয়াজ রাশনা এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তৌহিদ শান্ত। তারা দুজনে জানাচ্ছিলেন বাড়ি ফেরা মানুষের ঈদ যাত্রা এবং পথঘাটের সবশেষ খবর। ঈদকে ঘিরে শেষ মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে গ্রামমুখী মানুষের চাপ অনেকটাই কম। কোনো রকম ভোগান্তি ছাড়া বাড়ি ফিরে গেছেন সড়কপথের যাত্রীরা। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে খুশি মনে বাড়ি ফিরছেন নৌপথের যাত্রীরাও। হাসান পারভেজ ও তৌহিদ শান্তর সহযোগিতায় বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। শাওয়াল মাসের চাঁদ স্পষ্ট হলো আকাশে, তাই কাল সেই আনন্দের দিন, ঈদ উল ফিতর। স্বজনদের সাথে ঈদ করতে শেষ সময় বাড়ি ফিরছে মানুষ। রোববার ভোরে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেওয়ানগঞ্জ, রাজশাহী সহ বেশ কয়েকটি ট্রেনের বগি কিংবা ছাদে সওয়ার হয়েছেন যাত্রীরা। তিল ধারণের ঠাঁই নেই, তবুও ঈদ আনন্দে ম্লান সব ঝুঁকি আর কষ্ট। ছাদে ওটা ভাই কিছু করার নাই তো ভাই, সিট নাই তো ভিতরে জায়গা নাই ভাই,
ঝুঁকি হলে এখন তো পরিবারের সাথে ঈদ করতে হবে ভাই। কষ্ট হচ্ছে, তবুও ফ্যামিলির সাথে ঈদ করাটা এটা একটা আনন্দের ব্যাপার। 3টি স্পেশাল ট্রেন সহ শেষ দিনে কমলাপুর থেকে ছেড়ে যায় 60টি ট্রেন। এদিকে সদরঘাটে নৌ রুটের লঞ্চগুলোতে দেখা যায়নি অতিরিক্ত যাত্রী চাপ। কোনো রকম ভোগান্তি কিংবা হয়রানি ছাড়া বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলমুখী মানুষ। মোটামুটি ভিড় কম ছিল, চারিদিকে তো গাড়ির রাস্তাঘাট খোলা আছে সর্বদিকে, এই জন্য লঞ্চের পথে যাত্রী কম। ঈদের শেষ সময়ে ফাঁকা হতে শুরু করেছে রাজধানীর বাস টার্মিনালগুলো। সড়ক পথে নেই যাত্রী ভোগান্তি। আমরা সবাই এত কষ্ট করে এখান থেকে যাচ্ছি, আমরা সবাই দেখি, এটা তো আনন্দের বিষয়। সবকিছু ছাপিয়ে নিরাপদে সুষ্ঠুভাবে স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করবেন এমন প্রত্যাশাও ছিল যাত্রীদের কণ্ঠে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে অন্য যে কোনো বারের চেয়ে এবার ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ কম হয়েছে। মহাখালী বাস স্ট্যান্ড পরিদর্শনের সময় এমন দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আন্দোলনের কোনো ইস্যু পায়নি, ইস্যু না পেয়ে এখন তারা হতাশ, এবং তারা হতাশা থেকে আজকে আবোল তাবোল বলছে সারা দেশ যানজট মুক্ত, দুর্ভোগ অনেক কম, বরং আন্দোলনে ব্যর্থতার জন্য এবারও কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। কাজে তাদেরই টপ টু বটম বিএনপি নেতাদের ব্যর্থতার জন্য। ঈদ উপলক্ষে রাজধানীর গুলশান, বনানী, কূটনৈতিক পাড়া সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জায়গায় জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত মৌ খন্দকার প্রতিবেদনে। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর নিরাপত্তার বিষয়টি এবার গুরুত্বের সাথে নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এজন্য আগেভাগেই বিপণী বিতান, রেস্তোরাঁ সহ সব গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। প্রশাসনের এমন তৎপরতায় বেশ সন্তুষ্ট নগরবাসী। হ্যাঁ, অবশ্যই সন্তুষ্ট। রাস্তাঘাট ফাঁকা আছে, মানুষজন খুব ভালোভাবে চলাফেরা করতে পারতেছে এবং কোনো ভয় নাই, কোনো চাঁদাবাজ নাই, কোনো ছিনতাইকারী নাই, আমি এ পর্যন্ত পাই নাই। নিরাপত্তার স্বার্থে এসব পদক্ষেপ গ্রহণ করা। রাজধানীর গুলশান, বনানী, উত্তরা, মিরপুর, রমনা, মতিঝিল, শাহবাগ মোড়ে মোড়ে পুলিশের অতিরিক্ত সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিশেষ করে গুলশান ও এর আশপাশের এলাকায় যান চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। প্রত্যেকটা গাড়ি চেকের আওতায় নিয়েছি এবং পায়ে হাঁটা যারা ব্যাগ পথচারী আছে তারা যেন হয়রানির শিকার না হয়, এই জন্য আমরা তাদেরকে সৌজন্যভাবে দেখছি। কিন্তু স্পেশালি ঈদ উপলক্ষে আমরা প্রত্যেকটা গাড়ি চেকপোস্টে চেক করতেছি, যাতে কোনো দুষ্কৃতিকারী কোনো অবৈধ অস্ত্র বা গোলা বারুদ নিয়ে আমাদের অভ্যন্তরে গুলশানের এরিয়ায় প্রবেশ করতে না পারে। এদিকে পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন, এবার ঈদে কোনো হামলা বা কোনো ধরনের থ্রেট নেই। পুলিশ এদের ডিউটি তদারক করতেছে, পুলিশ এদেরকে কাউন্সেলিং করতেছে, সিকিউরিটি টিপস দিচ্ছে, পুলিশি পেট্রোল বাড়ানো হয়েছে। এটা আমাদের মাথার মধ্যে আছে যে আমরা স্থানীয় যারা আছে তাদের সাথে পুলিশের সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা করছি। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের রিপোর্ট জেনেছি বিরতি। ফিরব শিগগিরই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। গুলশানের বাড়ি নিয়ে বিএনপি নেতা মওদুদ আহমেদ অসত্য বক্তব্য দিচ্ছেন মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সরকারের সম্পত্তি আইন অনুসারে সরকার নিচ্ছে। রবিবার দুপুরে তার বাসভবনে সাংবাদিকদের তিনি আরও বলেন, ওই বাড়িতে মওদুদ আহমেদের কোনো জিনিসপত্র নেই, সব দিয়ে দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন তৌফিক মাহমুদ বন্যা। আইনি লড়াইয়ে হেরে যাওয়া বিএনপি নেতা মওদুদ আহমেদকে গুলশানের বাড়ি থেকে উচ্ছেদের 18 দিনের মাথায় বাড়িটি ভাঙা শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। রবিবার সকাল 8টার পর রাজউক কর্মীরা গুলশান এভিনিউয়ের 159 নম্বর হোল্ডিংয়ের ওই বাড়ি ভাঙা শুরু করেন। পরে অ্যাটর্নি জেনারেল তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে জানান, এটি সরকারি সম্পত্তি, তাই বাড়ি ভাঙতে আদালতের কোনো বাধা নিষেধ নেই। সরকারের সম্পত্তি, সরকারের সম্পত্তি সরকার নেবে। এটা অন্যায়ভাবে উনি সম্পত্তিতে 30-32 বছর ছিলেন, না সরকারকে 1 পয়সা দিয়েছেন,
না যে আগের মালিক যে ছিল মহিলা তাকে এক পয়সা দিয়েছেন। আর বাড়িটি সরকার পরিত্যক্ত ঘোষণা করেছে, সেক্ষেত্রে কোনো ওয়ারিশ থাকলেও তারা বাড়িটি ফেরত পাবেন না বলে জানান অ্যাটর্নি জেনারেল। প্রথম কথা হলো সে ওয়ারিশ কি না, এটা একটা বিচার্য বিষয়। দ্বিতীয় কথা হলো ওয়ারিশ হলেও সম্পত্তি ফেরত পাবে না, যেহেতু প্রপার্টিটা অলরেডি অ্যাবান্ডেন্ট লিস্টে আছে এবং হাইকোর্ট বলেছিল যে অ্যাবান্ডেন্ট লিস্টে ভুলভাবে আছে, কিন্তু আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায়টাকে পাল্টে দিয়েছে এবং আমাদের আপিল অ্যালাউ হয়েছে। বাড়ি থেকে মূল্যবান অনেক সম্পত্তি হারিয়ে যাওয়ার মদুদের অভিযোগ অসত্য বলে জানান তিনি। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। আইনি লড়াইয়ে হেরে যাওয়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে সপরিবারে উচ্ছেদ করার পর গুলশানে সেই বাড়িটি ভাঙার কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সকালে রাজুকের কর্মীরা বাড়িটিতে যান। বাড়ি ভাঙার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ওয়ালিউর রহমান। তিনি জানান এই বাসাটি মওদুদ আহমেদের না, এছাড়া রাজনৈতিক কোনো বিকল্প অনুমোদনহীন, এ কারণে বাড়িটি ভাঙা হচ্ছে। এদিকে ব্যারিস্টার মওদুদ আহমেদ দাবি করেছেন এভাবে বাড়ি ভাঙা সম্পূর্ণ বেআইনি। আদালতের কোনো নির্দেশ ছাড়া সম্পূর্ণ রাজনৈতিক আক্রোশ থেকে বাড়িটি ভাঙা হচ্ছে। কোনো আদালতের কোনো নির্দেশ নেই, তা সত্ত্বেও তারা আমার বাড়ি জোর করে দখল করেছে, গায়ের জোরে দখল করেছে। আমরা যারা নিরস্ত্র মানুষ, আমরা তো যারা ক্ষমতাসীন, যাদের হাতে সব অস্ত্র, তাদের হাতে সমস্ত কিছু, তারা যখন এটা মানে বল প্রয়োগ করেন, তার বিরুদ্ধে তো আমাদের কিছু বলার থাকে। আবারও ঈদ জামাতের খবর। বিভাগীয় শহরগুলোতে ঈদ জামাতের প্রস্তুতি শেষ হয়েছে। সাত সকালে সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। একে অন্যকে কোলাকুলির মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেবেন ভ্রাতৃত্বের বন্ধন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে সকাল 8:30টায় ঈদ উল ফিতর প্রথম ও প্রধান জামাত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল 9টায়। খুলনায় ঈদ উল ফিতর প্রথম ও প্রধান জামাত হবে সকাল 8:30টায় সার্কিট হাউস ময়দানে। ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ সালেহ। দ্বিতীয় ও শেষ জামাত হবে সকাল 9টায় টাউন হল জামে মসজিদে। রাজশাহীতে পবিত্র ঈদ উল ফিতর প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা শাহাদাত আলী। বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদের প্রধান জামাত হবে সকাল 8:30টায় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে। এছাড়া নগরীর 4টি মসজিদে 2টি করে ঈদের জামাত হবে। সিলেটে মোট 254টি স্থানে ঈদ উল ফিতর জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঈদের প্রধান জামাত হবে ঐতিহ্যবাহী শাহী ময়দানে সকাল 9টায়। ময়মনসিংহে আঞ্জুমানে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় প্রথম এবং 9:15টায় দ্বিতীয় জামাত হবে। রংপুরে সকাল 8:30টায় কালেক্টরেট ময়দানে ঈদের প্রধান জামাত হবে। দিনাজপুরে প্রধান জামাত হবে সকাল 8:30টায় গোর এ শহীদ বড় ময়দানে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে দেশে দেশে ঈদ উদযাপনের খবর। সৌদি আরব, কুয়েত, পাকিস্তান সহ বিশ্বের নানা দেশে আজ উদযাপন করা হয়েছে ঈদ উল ফিতর। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ দেশের বিভিন্ন জেলায় ঈদ উদযাপন করা হয়েছে। চাঁদপুরের 30টি গ্রামে আগামী ঈদ উদযাপন করা হচ্ছে। সকাল 10টায় শহরের সাদরা ফাজিল মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুরে, রামগঞ্জ ও রায়পুরে 11টি গ্রামের প্রায় 1000 মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। মাদারীপুরে 50 গ্রামের প্রায় 40,000 মুসলমান আগাম ঈদ উদযাপন করছেন। এছাড়া লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, শরীয়তপুর ও চট্টগ্রামের বিভিন্ন স্থানেও ঈদ উল ফিতর উদযাপন করা হয়। আজ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে। রামকৃষ্ণ মিশনের আয়োজনে রাজধানীতে রথযাত্রা শুরু হয় ইস্কন কার্যালয় থেকে, যা প্রেস ক্লাব চত্বর, দোয়েল চত্বর, পলাশী সহ রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। হিন্দু ধর্মমত ও রীতি অনুসারে অবতার জগন্নাথ, বলরাম ও বোন শুভ্রদা এই ত্রিমূর্তিধারী রথ টেনে শোভাযাত্রা বের করা হয়। মানিকগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রাটি দুপুরে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির থেকে শোভাযাত্রার মাধ্যমে রাধা মাধব মন্দিরে আনা হয়। 7 দিন পরে উল্টো রথযাত্রায় ফের রাধা মাধব মন্দির থেকে কালীবাড়ি মন্দিরে আনা হবে। নিউজ 24 সংবাদে নিচ্ছি আবারও বিরতি। ফিরব শিগগিরই, সাথেই থাকুন।
স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। এবার ঈদকে কেন্দ্র করে স্মরণকালের সবচেয়ে বেশি বেচা বিক্রি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কারো কারো মতে ঈদ বাণিজ্য এবার লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। আর এমন বেচা বিক্রিতে খুশি বিক্রেতারাও। অর্থ প্রতিমন্ত্রী দাবি, মানুষের আয়ের নিশ্চয়তা রয়েছে বলেই ব্যয় করার সাহস বেড়েছে। এতে দেশের সামগ্রিক অর্থনীতি লাভবান হচ্ছে বলে মত তার। বিস্তারিত সুলতান আহমেদের রিপোর্টে। দেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, যা এখন মুসলিম ধর্মানুসারী সহ অন্যান্য ধর্মের মানুষেরও কেনাকাটার উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে। আর এবারের ঈদকে কেন্দ্র করে একটু বাড়তি ভিড় রাজধানীর শপিং মলগুলোতে। শেষ সময়ে যার যার পছন্দের পণ্যটি কিনতে যেন কার্পণ্য নেই কারোরই। বিক্রেতারা বলছেন, এবারের বিক্রি গত যে কোনো বছরের চেয়ে বেশি। ক্রেতাদের সাথে কথা বলেও জানা গেল, অন্যান্য বারের চেয়ে এবার তারা বেশি খরচ করেছেন কেনাকাটায়। গতকালকে নিউ মার্কেট থেকে টাচ ফ্রক কিনছি, ছোট বোনের জন্য কেনাকাটা করছি, বাবার জন্য জুতা কিনলাম আজকে, মানে অনেক কেনাকাটা করছি। গত বছর আমরা মানে 15,000 পরেতে আর কি 15,000, 20,000, 30,000 করে বিক্রি করে গেছি। লাস্ট মানে হাইস্ট 50,000। এবছর 15,000 পরেতে আর কি 50, 60, 80, 1 লাখ এভাবে খুচরা সেল করে দিতেছে আর কি। দিন যেতেছে আর আমাদের কর্মসংস্থান বাড়তেছে, আমাদের চাহিদা বাড়তেছে, ওই অনুসারে আর কি টাকার পরিমাণটা বেড়ে গেছে। অর্থনীতিবিদরা বলছেন, উৎসবের এই লেনদেনে খুব বেশি কর্মসংস্থান তৈরি না হলেও ব্যবসায়ীদের জন্য তা সুফল বয়ে আনে। তবে যেসব বিদেশি পণ্যে এখনও ক্রেতার আগ্রহ বেশি, তা দেশেই তৈরির পরামর্শ তাদের। আমি মনে করি যে বাংলাদেশে রোজার ঈদে সবচেয়ে বেশি কেনাবেচা হয়ে থাকে পণ্যের এবং সেবার। সেই দিক থেকে চিন্তা করলে প্রতি বছরই যেহেতু আমাদের আয় ক্ষমতা বাড়ছে এবং সেই দিক থেকে খরচ বেশি বাড়বে, এটাই স্বাভাবিক। তার মধ্যে আমাদের কিন্তু সম্প্রতি যেটা হয়েছে যে আমাদের যে বেতন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সেটা বেড়েছে গত 1 বছরের মধ্যে, ফলে তারপর থেকে ঈদের যে কেনাকাটা সেখানেও একটা প্রভাব পড়েছে। আর অর্থ প্রতিমন্ত্রী বলছেন, মানুষের মাথাপিছু আয় বাড়ার ফলেই এত বেশি কেনাকাটার সাহস পাচ্ছে তারা। এতে কয়েকভাবেই লাভবান হচ্ছে দেশের অর্থনীতি। এখন মানুষের প্রতি বিশ্বাস এসে গেছে, না তোর তরিয়ে আয় বাড়ছে একটা না। 2 বছর আগে ছিল $1,400, তার 2 বছর আগে ছিল $900, তার 3 বছর আগে যখন আমরা শুরু করি তখন ছিল $600। এখন তো হাঁটলেই দোকান, হাঁটলেই জিনিস, পকেটে হাত দিলে টাকা, মন ফুর্তি, কনফিডেন্স বেড়ে গেছে, বাজার তো করবি মানুষে। তার মতে শুধু শহরের মানুষের নয়, ক্রয় ক্ষমতা পাল্লা দিয়ে বেড়েছে দেশের গ্রামাঞ্চলের মানুষেরও। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। উৎসবে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে তরুণ তরুণীরা এখন ভিড় করছেন রাজধানীর বিউটি পার্লারগুলোতে। পরামর্শ নিচ্ছেন রূপ বিশেষজ্ঞদের। আর এই ভিড় সামাল দিতে বেগ পেতে হচ্ছে বিউটিশিয়ানদের। আরও জানাচ্ছেন ফাতেমা কাউসার। রূপ সচেতন তরুণীদের পদচারণায় মুখর রাজধানী বিউটি পার্লারগুলো। অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ। তাতে কি, উৎসবে নিজেকে যে একটু আলাদাভাবে সাজাতে হবে। ফেসিয়াল, পেডিকিওর, ম্যানিকিওর, মেহেদি লাগানো, সবাই একটা নিজেকে নতুন সাজে সাজানোর প্রতি একটা আকর্ষণ চলে আসে না। আজকে অনেক রাশ তো, তাই একটু সময় লাগছে। আমি হেয়ার কাট করবো, অ্যাকচুয়ালি এসেছিলাম ফেসিয়াল, তারপরে থ্রেডিং ইত্যাদিগুলো করার জন্য আর মেহেন্দি লাগানোর জন্য। সো এই জন্য অপেক্ষা করছি। হেয়ার কাট, হেয়ার ট্রিটমেন্ট এগুলোই করার জন্য এসেছি। মেয়েদের সৌন্দর্যের পাশাপাশি এখন ছেলেরাও সৌন্দর্য চর্চার জন্য বিভিন্ন পার্লারে যাচ্ছে। আর তাই ঈদকে ঘিরে ছেলেদের পার্লারগুলোতেও এখন ভিড়। প্রাচীনতম একটি ধারণা যে মেয়েদের জন্যই শুধু রূপচর্চা। এই মডার্ন বিশ্বে, আধুনিক বিশ্বে ছেলেরাও রূপচর্চা করে। সবাই কোনো সেলিব্রেশনের সময় চাই যে সো দ্যাট দে ক্যান লুক বেটার। একদম বাচ্চা থেকে শুরু করে অনেক বয়স্ক লোক পর্যন্ত সব, মানে কোন লেভেলটা যে বেশি সেটা আমিও আসলে আমার জন্য কষ্টকর হয়ে যায়, যে আমি যে ক্যালকুলেট করব যে কোন এজের লোক বেশি আসছেন সেটা বোঝা যায় না। রূপচর্চা এখন আর কোনো বয়সে সীমাবদ্ধ নেই। নিজেকে সুন্দর করে ফুটিয়ে তুলতে সবারই চেষ্টার কমতি থাকে না। মূলত 20 রমজান থেকে এই ভিড় শুরু হয় পার্লারগুলোতে। সবগুলো সার্ভিসই নেব, পেডিকিওর, ম্যানিকিওর, ফেসিয়াল, হেয়ার কেয়ার, মেহেদি পরা। এটা ধরে রাখার জন্য এই সব। বয়সটা তো কোনো কিছু না, বয়সটা তো সাথে সুন্দরটা ধরে রাখলে বয়সটা সুন্দর দেখা যায়। Today I'm going to do my hair. I'm going to cut my hair, and my mom also said that we're going to do henna design on my hand. So that's all for today I'm going to do.
রূপ বিশেষজ্ঞরা জানালেন যে কোনো সাজ নিজের কাছে যেমন ভালো লাগতে হবে, অন্যের কাছেও তার গ্রহণযোগ্যতা থাকতে হবে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবার নিউজ 24 আন্তর্জাতিক। সৌদি আরব, কুয়েত, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া সহ বিশ্বের দেশে দেশে উদযাপন করা হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। এ উপলক্ষে মুসল্লিরা দলে দলে ঈদ জামাতে অংশ নেন। পরিবার পরিজন ছেড়ে প্রবাসী ঈদ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। মুসলিম বিশ্বে ঈদ উদযাপনের খবর জানাচ্ছেন আসমাতুলি। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে সৌদি রিয়াদে জাতীয় ধীরা মসজিদে প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়াও নামাজ অনুষ্ঠিত হয় মক্কার হারাম শরীফ, মদিনার মসজিদে নববী সহ অন্যান্য শহরগুলোর বড় বড় মসজিদ ও ঈদগাহ প্রাঙ্গণে। আনন্দঘন পরিবেশে কুয়েতেও ঈদ উল ফিতর উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। ঈদ জামাত শেষে রাষ্ট্রদূতের বাসভবনে বসে বাংলাদেশিদের মিলন মেলা। এ সময় তারা রাষ্ট্রদূতের সাথে কুশল বিনিময় করেন। আমি কুয়েতে বসবাসরত সমস্ত বাঙালি ভাই বোনদের ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। আপনারা এই সুদূর বাংলাদেশ কুয়েতে এসে বাংলাদেশের জন্য কাজ করতেছেন, এটার জন্য জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ। মুসলিম সহ সারা বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্য পরস্পরের সহযোগী হয়ে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে উদযাপন করা হলো পবিত্র ঈদ উল ফিতর। দেশটির প্রায় 3000 মসজিদ ছাড়াও খোলা মাঠ এবং হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। মুম্বাই, নয়াদিল্লি, হায়দ্রাবাদ সহ ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিয়া ও সুন্নিপন্থী মুসলমানরা ঈদের নামাজ আদায় করেছেন। একই চিত্র পাকিস্তানেও। ঈদ উদযাপন হয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রুনাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশে। আসমাতুলি, নিউজ 24। পাকিস্তানের বাহাওয়ালপুরের আহমেদপুর সারিয়াকিতে তেলের ট্যাঙ্ক বিস্ফোরণে কমপক্ষে 128 জন নিহত হয়েছে। আহতের সংখ্যা 75 জনের বেশি। পুলিশ বলছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা মমতাজ। রেডিও পাকিস্তান জানিয়েছে ট্যাঙ্কটিতে তেল ভরার সময় উৎসুক জনতা পাশে ভিড় করেছিল। ক্ষতিগ্রস্ত তেলের ট্যাঙ্কটির একটি ছিদ্র থেকে তেল বের হয়ে এক পর্যায়ে বিস্ফোরণ হলে হতাহতের এই ঘটনা ঘটে। পাকিস্তানি গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি ফায়ার ইঞ্জিন নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় তাদেরকে। ওই সময় ঘটনাস্থলে থাকা প্রায় 100 খানেক গাড়ি ও মোটরসাইকেল সহ আরও বেশ কিছু সংখ্যক যানবাহনও পুড়ে যায়। উদ্ধারকারীরা জানিয়েছে আহতদেরকে জেলার হেডকোয়ার্টার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের বেশ কয়েকজন খুব মারাত্মকভাবে পুড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে তেল ভরার সময় পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন ধূমপান করছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত এবং বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এই ঘটনার তদন্ত চলছে। সাবরিনা মমতাজ, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছি আরেকটা বিরতি। ফিরব শিগগিরই, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার নিউজ 24 স্পোর্টস। টেনিসের খবর। উইম্বলডনের প্রস্তুতি ভালোভাবে সেরে নিলেন রজার ফেদেরার। গ্যারি ওয়েবার ওপেন টেনিসের শিরোপা জিতলেন এই সুইস তারকা। শিরোপা লড়াইয়ে আলেকজান্ডার জেভরেভকে পরাজিত করেন ফেডেক্স। এর মাধ্যমে আসরে নবমবার ট্রফি জেতার স্বাদ নেন তিনি। অল ইংল্যান্ড ক্লাবে শিরোপা যুদ্ধে জেভরেভকে মোটেও পেরে ওঠেননি 35 বছর বয়সী রজার ফেদেরারের সঙ্গে। প্রথম সেটে হেরে যান 6-1 গেমে।
দ্বিতীয় সেটে লড়াইটা বাড়াতে চেয়েছেন 20 বছর বয়সী জেব্রেভ, কিন্তু ফেদেরারের পাওয়ার শটে পারা যায়নি কোনো মতেই। হার আসে 6-3 গেমে। এতে মাত্র 53 মিনিটেই ফাইনালের নিষ্পত্তি হয়ে যায়। এ নিয়ে চলতি বছর 18 গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরার 4টি টাইটেল যোগ করলেন নামের পাশে। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আকাশে শাওয়াল মাসের চাঁদ, রাত পোহালে ঈদ উল ফিতর, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান, দেশের সবচেয়ে বড় জামাত হবে শোলাকিয়ায়, তৎপর প্রশাসন। রাতেও ঘরে ফেরার তাড়া, বাস ট্রেন লঞ্চে ভিড়, ঈদ আনন্দের কাছে তুচ্ছ পথের ভোগান্তি। গুলশানের সেই বাড়িটি ভাঙছে রাজুক, সরকারের নিজস্ব সম্পদ, জানালেন অ্যাটর্নি জেনারেল। বেআইনি বললেন মওদুদ আহমেদ। নিউজ 24 সংবাদ এখনই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।